হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আমার অত্যন্ত পছন্দের একজন রেসলার অ্যাডাম কোল সম্পর্কে জানবো। এবং তিনি অত্যন্ত ট্যালেন্টেড এবং অত্যন্ত স্কিলড একজন রেসলার, যাকে আমরা তুলনা করতে পারি সিএম পাঙ্কের সাথে। তো সিএম পাঙ্কের সাথে কিভাবে তুলনা করবে এটা আমি সবার শেষে বলে দেবো, বোঝানোর চেষ্টা করবো আর কি। তো তিনি জন্মগ্রহণ করেন আমেরিকার পেনসিলভেনিয়াতে। তো সেখানে তার ছোটবেলা থেকেই প্যাশন ছিল রেসলিং এর প্রতি, প্রো রেসলিং এর প্রতি, এবং ছোট থেকে তিনি রেসলিং দেখতেন। তো তার যে রেসলিং দুই সুপারস্টার যাকে তিনি গুরু মনে করেন বা যাদের থেকে তিনি মূলত ইন্সপায়ার্ড হয়েছেন রেসলিং এর প্রতি, তারা হচ্ছেন শন মাইকেলস এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন। তো ছোটবেলা থেকে তার বিভিন্ন ট্রেনিং বা রেসলিং হাতেখড়ি চলে, তবে তিনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট রেসলিং সার্কিটের সাথে ম্যাচ সাথে যুক্ত ছিলেন। তবে তার মধ্যে একটা নাম উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে কমব্যাট জোন রেসলিং বা CZW। তিনি এখানে 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত ছিলেন। তো এই সময়ে তিনি হার্ডকোর টাইপের রেসলিং খেলতেন। স্পেশালি এই CZW এটা মূলত হার্ডকোর টাইপের রেসলিং এ প্রমোট করে। এখানে এই সকল ব্লাডি ম্যাচগুলো চলে আরকি। তো সেখানে তার যে হার্ডকোর ম্যাচ, তার টেকনিক্যাল স্কিলস, তার রেসলিং ক্যারিশমা এবং তার যে মাইক স্কিলস, এগুলোর মাধ্যমে আস্তে, আস্তে তিনি অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করা শুরু করেন। এবং প্রাইমারিলি এখান থেকে মূলত তার রেপুটেশনটা বাইরে ছড়িয়ে যাইতে শুরু করে, এবং সেখানে তিনি অনেক ভালো একজন ক্যারেক্টার, ভালো একজন রাইজিং স্টার হিসেবে গণ্য হন। সেখানে থাকাকালীনই তিনি কাইলো রাইলির সাথে দ্য ফিউচার শক নামে একটা গ্রুপ তৈরি করেন, যেটা পরবর্তীতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও চলে গেছে। তো সেখানে তারা মোটামুটি ভালোই সাকসেসফুল ছিল আরকি। তবে তিনি তার রেসলিং লাইফটা 2010 থেকে 2017 পর্যন্ত কাটিয়েছেন রিং অফ অনারের সাথে। মানে হিউজ একটা সময়, এবং তার লাইফের একটা বড় পার্ট এখানে জড়িত আছে আরকি। তো এখানে তারা ১ম এ ফিউচার শক যে গ্রুপটা ছিল, এভাবেই তারা হচ্ছে এখানে ডেবিউ করেন। পরবর্তীতে এই গ্রুপটা ভেঙে যায় এবং তারা আলাদা হয়ে যান। তো আলাদা হওয়ার পর থেকে মূলত তার প্রতি ফোকাস চলে আসে একজন সিঙ্গেল রেসলার হিসেবে। তো সেখান থেকে তিনি অনেক ভালো করতে থাকেন, এবং সেখানে ২০১১ সালে তিনি হচ্ছেন রিং অফ অনার টেলিভিশন চ্যাম্পিয়নশিপ জিতে নেন। এবং আস্তে, আস্তে তার যে স্কিল, তার দক্ষতা এবং তার যে খেলার প্রতি বা ম্যাচের প্রতি যে আকর্ষণ দর্শকদের তৈরি করা, এগুলোর জন্য তিনি আস্তে, আস্তে একজন রাইজিং স্টার হিসেবে গণ্য হন, এবং পৃথিবীর মানুষ বা আমেরিকার মানুষজন তাকে হচ্ছে অনেক বেশি সাপোর্ট করা শুরু করে আরকি। এবং পরবর্তীতে তিনি ২০১৫ সালে সম্ভবত রিং অফ অনার যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, এইটা তিনি অর্জন করেন, এবং এইটা হচ্ছে তার জীবনের এবং রিং অফ অনারের ইতিহাসে সবচেয়ে ইয়ংগেস্ট রেসলার, মানে সবচেয়ে কম বয়সী রেসলার যিনি কিনা এই চ্যাম্পিয়নশিপটা জিতেছেন। এবং রিং অফ অনারের একটা বড় রেকর্ড হচ্ছে, একমাত্র রেসলার অ্যাডাম কোল তিনি এই চ্যাম্পিয়নশিপটা যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, এটা তিনি ৩ বার জিতেছেন আরকি। এবং সেখানেও তিনি কিন্তু অনেক ভালো একটা সময় কাটান। পরবর্তীতে এখানে তিনি হচ্ছেন বুলেট ক্লাবের সাথে যুক্ত হন। আমরা জানি বুলেট ক্লাব রেসলিং ইন্ডাস্ট্রিতে কতটা পরিচিত এবং কতটা ঐতিহ্য আছে আরকি। আমি চেষ্টা করব আমার একটা ভিডিওতে বুলেট ক্লাব সম্পর্কে আপনাদেরকে ভালো করে জানানোর জন্য। রিং অফ অনার থাকাকালীনই তিনি তার যে হিল ক্যারেক্টার আছে বা নেগেটিভ ক্যারেক্টার আছে, এইটাতে তিনি যে কতটা পারদর্শী এটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন পুরো রেসলিং ওয়ার্ল্ড এর কাছে। এবং সেখানে তিনি একজন টপ হিল হিসেবে কাজ করেছেন। তার যে অ্যাক্টিভিটিস, তার যে মুভমেন্ট, এগুলো একটা হিলের সাথে অনেক ভালো করে যাইতো আরকি। পরবর্তীতে তিনি আরো যুক্ত ছিলেন নিউ জাপান প্রো রেসলিং বা NJPW। এখানে তিনি খুব অল্প সময় ছিলেন। তবে এখানে থাকাকালীন ১ম দিকে তাকে একটু অ্যাডাপশন এর ক্ষেত্রে বা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হইলেও, পরবর্তীতে তিনি এই ইন্ডাস্ট্রিটাও জয় করে ফেলেন, বা এই ইন্ডাস্ট্রিরও তিনি হচ্ছেন প্রধান রেসলার বা হচ্ছে টপ রেসলার হিসেবে কাজ করেছেন। আমরা জানি জাপানের রেসলিংটা কিন্তু একটু আলাদা আমেরিকান বা ইউরোপের রেসলিং এর চেয়ে। তো সেখানে তিনি কিন্তু অনেক ভালো করে এসেছেন। পরবর্তীতে তিনি WWE তে চুক্তিবদ্ধ হন ২০১৭ সালে NXT টেকওভার এর একটা ম্যাচে। সেখানে তিনি হচ্ছে ডেবিউ করেন বা ইন্টারাপ্ট করেন ড্রু ম্যাকিন্টায়ারের একটা ম্যাচে। ড্রু ম্যাকিন্টায়ারকে তারা হচ্ছে অ্যাটাক করে। তো সেখানে তারা হচ্ছে একটা গ্রুপ তৈরি করেন দ্য আনডিসপিউটেড এরা। আমরা জানি দ্য আনডিসপিউটেড এরা কতটা ভয়ংকর ছিল, কতটা ডমিনেন্ট ছিল পুরো NXT জুড়ে। আগে NXT মানে আমরা বুঝতাম যে আনডিসপিউটেড এরা। তো এখানে তিনি ছিলেন, কাইলো রাইলি ছিলেন, রডরিক স্ট্রং ছিলেন, এবং আরেকটা রেসলার ছিল, আমার নামটা এখন মনে পড়ছে না। আপনারা কমেন্টে আমাকে জানাতে দিতে পারেন আরকি। তো এখানে তিনি অনেক ভালো করতে থাকেন, অনেক ভালো, ভালো কিছু ম্যাচ উপহার দেন, এবং তিনি এখানে NXT যে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আছে, এটা তিনি জিতে নেন জনি গার্গানোর সাথে। এবং এই চ্যাম্পিয়নশিপটা তিনি ৪০৩ দিন নিজের কাছে রাখতে পেরেছিলেন, এবং এটা হচ্ছে NXT ইতিহাসে সবচেয়ে বেশি দিন টাইটেল রাখার একটা রেকর্ড। তবে তার যে গ্রুপ মেম্বাররা ছিল তারাও কম না। তারা বিভিন্ন সময় বিভিন্ন টাইটেল হোল্ড করেছেন, এবং তারা পুরো আ NXT ইউনিভার্সকে তারা হচ্ছে নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারছিলেন আরকি।
এবং তিনি তার রেসলিংয়ে চ্যাম্পিয়ন থাকাকালীন সময় এনএক্সটি-তে তিনি জনি গারগানো, টোমাসো চিয়াম্পা, ফিন ব্যালর এরকম ভালো, ভালো রেসলারের সাথে তিনি হচ্ছেন ম্যাচ খেলেছেন। ইভেন তার যে জনি গারগানোর সাথে যে চ্যাম্পিয়নশিপ ম্যাচটা আছে, এইটা ছিল ওই সময়ের বেস্ট ম্যাচ বা ওই বছরের সবচেয়ে সেরা ম্যাচ। আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে এই ম্যাচটা দেখেও আসতে পারেন। এছাড়া তারা বিভিন্ন পেপার ভিউতে ভালো, ভালো ম্যাচ উপহার দিয়েছেন। ভালো, ভালো কৌশলী এবং টেকনিক্যাল ম্যাচ তারা খুব ভালোভাবেই হচ্ছে উপহার দিতে পেরেছেন। তো এখান থেকে মূলত পুরো ওয়ার্ল্ডের কাছে তার নাম ছড়িয়ে পড়ে এবং যখন তিনি জাপানে ছিলেন, জাপানের তো আরো অনেক ভালো ফ্যান তৈরি হয়ে যায়। তো পরবর্তীতে ২০২১ সালে আমরা অনেকেই মনে করেছিলাম তিনি হয়তো মেইন রোস্টারে আসবেন, র বা স্ম্যাকডাউনে আসবেন। কিন্তু না, তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে যে কন্ট্রাক্টটা ছিল এটা তিনি আর রিনিউ করেন না। তিনি তারপরে ২০২১ সালে ৫ই সেপ্টেম্বর শকিংলি তিনি হচ্ছেন AEW তে রিটার্ন সরি ডেবিউ করেন আরকি, এবং এইটা অনেকটা শকিং ছিল আরকি। তো তিনি এসে ১ম এ কি করবেন এটা দেখাটা অনেকটা কিউরিওসিটি ছিল আমার মধ্যেও। তিনি সেখানে যে আপনার বুলেট ক্লাব ছিল সেখানেও তিনি যুক্ত হন। ওইখানে কেনি উমাগা এবং আরেকটা রেসলার ছিল সম্ভবত। তো ওইখানে তিনি হচ্ছে যুক্ত হন। এবং ওইখানেও তিনি আস্তে, আস্তে ভালো করতে থাকেন। আস্তে, আস্তে বলতে না, তিনি অনেক স্কিল ছিলেন এবং টপ লেভেলের রেসলিং তিনি ওইখান থেকে শুরু করেন। তবে ২০২২ সালে তিনি একটা ইনজুরিতে পড়েন, যেটার জন্য তিনি অনেক মাস তিনি রেসলিং এর বাইরে ছিলেন এবং ২৩ সালে তিনি আবার রিটার্ন করেন। তিনি সম্ভবত এখন একটা ভালো অপরচুনিটি আছেন। হয়তো আমরা খুব তাড়াতাড়ি তাকে AEW চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারবো আরকি। কারণ তিনি যেখানে গিয়েছেন, যে ইন্ডাস্ট্রিতেই গিয়েছেন কিনা, তিনি একদম টপ পজিশন ধরে রাখতে পেরেছেন। তিনি তার হার্ড ওয়ার্ক, তার ডেডিকেশন, তার যে লার্নিং ক্যাপাসিটি এবং তিনি দর্শকদের মন জয় করার যে একটা ক্যাপাসিটি বা অ্যাবিলিটি রয়েছে, এটা তিনি বারবার প্রমাণ দিয়েছেন এবং এটা তিনি বারবার করে আসতেছেন আরকি। তো সিএম পাঙ্কের সাথে তার তুলনা করার কারণ হচ্ছে আমরা দেখেছি সিএম পাঙ্কের রেসলিং ক্যারিয়ারের ভিডিওতে তিনি যে ইন্ডাস্ট্রিতে গিয়েছেন সেই ইন্ডাস্ট্রির টপ লেভেলের রেসলিং খেলেছেন। সেই ইন্ডাস্ট্রির যে টাইটেলগুলো আছেন সেগুলো হোল্ড করেছেন এবং সেখান থেকে জিতে বা সেই ইন্ডাস্ট্রি জয় করে তিনি আবার অন্য একটা ইন্ডাস্ট্রিতে গিয়েছেন। অ্যাডাম কোলের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটতেছে। দেখা যাক তিনি কোথায় থামেন আরকি এবং কোথায় তিনি একদম স্টেবল হন এবং কোথায় থেকে তিনি হচ্ছেন আপনি অবসরে যান আরকি। যদিও তার হাতে অনেক সময় আছে, বয়স খুব বেশি না তার এখন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।